কেন? কি হয়েছে? হ্যাঁ, কথা বলছিস না কেন? কি ব্যাপার? হ্যাঁ, আমার স্কলারশিপ হয়ে গেছে না, আমেরিকা ডালাসে ইউনিভার্সিটি অফ অস্টিন। সত্যি? হ্যাঁ হ্যাঁ সত্যি। শোনো, এই যে ফাইল, এই ফাইলের মধ্যে সব কাগজপত্র। 2 মাসের মধ্যে আমাকে চলে যেতে হবে, নাহলে সামনে সেমিস্টারটা ধরতে পারবো না। তুমি তাড়াতাড়ি বাবাকে ফোন করো। করছি রে। সত্যি হয়ে গেছে? ভেরি গুড। কি 2 মাসের মধ্যে? এটা শুনে মনটা খারাপ হচ্ছে। আমাদের একমাত্র মেয়ে 3 বছর আমাদের কাছে থাকবে না, ভাবা যায়? ঠিক আছে, আমি তাড়াতাড়ি চলে আসবো। আমাকে কাপ চা দিয়ে যাও তো। ভাত খাওয়ার টাইম হয়ে গেল, এখন চা খাবেন কেন? তাতে তোমার অসুবিধা কি? দিয়ে যেতে বলছেন, দিয়ে যাও। হ্যালো। ও বর্ণা, এই সময় কোত্থেকে? কি বাসায়? বাসায় বাসায় এই সময় কি করছো? শুনুন মুন্না সাহেব, আপনার জন্য একখানা দুঃসংবাদ আছে। তার মানে? আমি আমেরিকায় চলে যাচ্ছি। তার মানে হয়ে গেছে? ওয়াও, গ্রেট। আমার তো এক্ষুনি তোমার মুখটা দেখতে ইচ্ছে করছে, কিন্তু এক্ষুনি একটা ক্লাস নিতে হবে, এটাই হচ্ছে সমস্যা। আচ্ছা, সন্ধ্যায় আমি তোমার বাসায় সোজা চলে আসবো, ঠিক আছে? এমন হতাশ ভঙ্গিতে শুয়ে আছো কেন? মেয়েটা থাকবে না ভেবে মনটা খারাপ হচ্ছে, আবার ভালোও লাগছে। আমেরিকার একটা বিখ্যাত ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করবে আমার মেয়েটা। কিন্তু আমি ভাবছি অন্য কথা। ইউনিভার্সিটির লেকচারার হয়েছে মুন্না, ওরা দুজন দুজনকে এত পছন্দ করে, ওদের এনগেজমেন্টটা করিয়ে ফেলা উচিত। কেন? মানুষের মনের কথা বলা যায় না। 3 বছরে তোমার মেয়েটাও বদলাতে পারে, আবার মুন্নাও বদলাতে পারে। সে তো এনগেজমেন্ট হওয়ার পরও বদলাতে পারে। তখন বদলাতে একটু কঠিন হবে। এনগেজমেন্টের পর দুজনের ভেতরে ভেতরে একটা চাপ থাকবে। কথাটা অবশ্য মন্দ বলনি। ঠিক আছে, মুন্নার গার্জিয়ানদের সঙ্গে কথা বলি, দেখি তারাও আমাদের মতো ভাবছেন কিনা।
মেয়ে আসবে 3 দিন পর আর তুমি আজই তার রুম গুছাচ্ছ। আর আমি যদি বলি মেয়ে আসবে 3 দিন পর আর আজ থেকে তুমি অফিস কামাই করতে শুরু করেছো, তবে তুমি কি বলবে? আসলে মনটা খুব অস্থির হয়ে আছে বুঝলে, কতদিন মেয়েটাকে দেখি না। প্রতি সপ্তাহে তো টেলিফোনে কথা বলছে মেয়ের সাথে। আরে টেলিফোনে কথা বলা আর মেয়েকে কাছে পাওয়া এক হলো? দেশে ফিরে এসে তো মেয়ে আমাদের কাছে বেশি দিন থাকবে না, বিয়ে হয়ে যাবে 2-3 মাস পর। মুন্নার বাবা মুন্নার জন্য ফ্ল্যাট কিনেছে, সেই ফ্ল্যাটের ডেকোরেশন চলছে। বিয়ে হলেও এই শহরেই থাকবে, যখন ইচ্ছে ওকে ডেকে নিয়ে আসবো, যখন ইচ্ছে ওর কাছে চলে যাব। বুঝলাম। এখন যাও, মেয়ের বিছানার জন্য সুন্দর 2টো বেডশিট কিনে নিয়ে এসো। পুরোনো বেডশিট দেখলে তোমার মেয়ে আবার রাগ করবে। যাও। ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি। দীপু, হ্যাঁ, চলো। মুন্না বোধহয় ক্লাস নিচ্ছে, এই জন্য মোবাইলটা অফ। আপনি ছবির চেয়ে অনেক বেশি সুন্দর। তাই? কিন্তু চিঠিতে কি আমরা আপনি আপনি করে বলি? না, তা বলি না। চিঠি একরকম আর সামনাসামনি কথা বলা আর একরকম। যাই হোক, আমি তোমাকে আপনি করে বলতে পারবো না। আর তুমিও যদি আপনি আপনি করতে থাকো, আমি তোমার সঙ্গে কথাই বলবো না, সোজা বাসায় চলে যাবো। গিয়ে বলবো আমি 3 দিন আগেই চলে এসেছি, তোমাদেরকে জানাবার সময় পাইনি। কিন্তু এদিকে যে আমি সব ব্যবস্থা করে রেখেছি, তুমি যেভাবে বলেছো, যা যা বলেছো সব করে রেখেছি। এই যে তুমি তুমি করে বললে, এখন আমি তোমার সঙ্গে যাব। চিংগাম খাবি দীপু? সানগ্লাস কেন পরলাম জানো? রোদ যাতে চোখে না লাগে সেজন্য। আরে না, যাতে কেউ আমাকে দেখতে না পায়। আই মিন পরিচিত কেউ দেখে যেন চিনতে না পারে। সানগ্লাস পরলে কি কাউকে চেনা যায় না? যায়, তবে হঠাৎ করে চিনতে একটু অসুবিধা হয়। হঠাৎ করে তোমাকে দেখলে এমনিতেই কেউ চিনতে পারবে না। তুমি দেশে ফিরলে 3 বছর পর। ঠিক বললে না, 3 বছরে মানুষ এমন কিছু বদলায় না। ওয়াও, কি সুন্দর ফ্ল্যাট। ভেবো না ফ্ল্যাটটা আমার, এটা আমার খালা খালুর ফ্ল্যাট। ওনারা গেছেন লন্ডনে, খালার 2 ছেলে লন্ডনে থাকে। বছরে একবার ওনারা 3-4 মাসের জন্য লন্ডনে যান। আর তুমি তখন তাদের বাড়ি পাহারা দাও? এবার বিশেষভাবে পাহারা দিচ্ছি তোমার জন্য। এরকম ফ্ল্যাট না হলে প্ল্যানটাই তো কাজে লাগানো যেত না। কিন্তু তোমার
তোমার নিজের বাসা, জার্নালিজম? মতিঝিলের এজিবি কলোনিতে ছোট্ট একটা রুমে আমি পেইং গেস্ট থাকতাম। এখন আর সেটা নেই। কেন? খালা বলেছেন এখানে থাকতে। খালা, খালু আর আমি এই তিনজন এখন এই ফ্ল্যাটের বাসিন্দা। সাংবাদিকতার চাকরিটা আমার আর নেই। অন্য জায়গায় থাকলে ভাড়া দেবো কিভাবে? আবার চাকরি নাও। নিতে তো হবেই, না হলে খাবো কি? চলো তোমার রুম দেখিয়ে দিই। তা তো দেখাবে, কিন্তু খাবো কি? রান্না করবে কে? আমি তোমার জন্য আমি সব রকমের রান্না শিখে নিয়েছি। বন্ধুর জন্য এত কিছু? চুইংগাম খাবে দিব? না, চুইংগাম চাবালে আমার মুখ ব্যথা হয়ে যায়। চলো। কিরে আলমগীর, তুই কোত্থেকে? এয়ারপোর্ট থেকে আমার একটা রিলেটিভ এলো, তাকে রিসিভ করতে গিয়েছিলাম। কিন্তু তুই যাসনি কেন? আমি আর যাবো কেন? বর্ণা তো 3 দিন পর আসবে। না, আজই এসে পড়েছে। কি? হ্যাঁ, আমি দেখলাম তো। যদিও সে আমাকে দেখেনি, আর দেখলেও নিশ্চয়ই চিনতে পারতো না। এনগেজমেন্টের দিন একবার মাত্র দেখেছে। এই চেহারা মনে থাকার কথা না। ওকে দেখার পরপরই আমি তোকে ফোন করেছিলাম। খুব সম্ভব তোর মোবাইল অফ ছিল। হ্যাঁ, আমি ক্লাস নিয়েছিলাম। তোর বোধহয় বর্ণার চেহারা মনে নেই, অন্য কাউকে হয়তো দেখেছিস। বর্ণা ঢাকায় আসবে আর আমি জানবো না, এটা কি হয়? তোকে বোধহয় সারপ্রাইজ দিচ্ছে। তুই ওদের বাসায় একটা ফোন কর। এই ধরনের সারপ্রাইজের কোনো মানে নেই। তুই ওর বাবা মাকে এয়ারপোর্টে দেখেছিস? না, তবে আমাদের বয়সে একটা ছেলেকে দেখলাম। ছেলেটা খুব হ্যান্ডসাম। আচরণে মনে হলো বর্ণার সাথে ওর খুব ভালো সম্পর্ক। না, তুই কাকে না কাকে দেখে বর্ণা বর্ণা করছিস। চা খাবি? না, তুই বরং ওদের বাসায় একটা ফোন কর, আমি একটু কনফার্ম হই। এরকম ভুল তো আমার হওয়ার কথা না। আচ্ছা ঠিক আছে, আমি ফোন করছি। হ্যালো, কি বলছো তুমি? বর্ণা আসবে কোত্থেকে? তুমি তো জানো আরো 3 দিন পরে আসবে। তোমাকে নিয়েই আমরা এয়ারপোর্টে যাব। হয়তো বর্ণার মতো অন্য কাউকে দেখেছে। এই ধরনের সারপ্রাইজ দেবার মতো মেয়ে বর্ণা নয়। না না, এ হতেই পারে না। আমি জানি, তারপরেও আলমগীর এমন করে বলল, আমি আপনার কাছে ফোন না করে পারলাম না। আমি এখন তাহলে রাখি। আসসালামু আলাইকুম। আমি তোকে বললাম না তুই অন্য কাউকে দেখেছিস? বর্ণা আজ আসবে কোত্থেকে? আজই এসেছে, এখন আমি বর্ণাকে দেখেছি। আলমগীর, চা খেয়ে যা। ওয়াও, অসাধারণ চা। বসো। এত ভালো চা তুমি কোথায় বানাতে শিখলে? নিজের জন্য রোজ বানাই তো, বানাতে বানাতে শিখে নিয়েছি। আচ্ছা, একটা কথা বলো তো, তোমার খালা খালু কি বাড়ির বুয়াকেও লন্ডনে নিয়ে গেছেন?
না, বুয়াকে আমি কয়েকদিনের ছুটি দিয়েছি। বুঝেছি, আমার জন্য ছুটি দিয়েছ। তুমি খুব ভালো। আমি যেভাবে যা করতে বলেছি ঠিক সেভাবেই সব ব্যবস্থা করেছো। ধরা পড়ার কোনো চান্সই নেই। শুধু তোমার জন্য করিনি, নিজের জন্য করেছি। কেমন কেমন করে আমেরিকায় থাকা একটা মেয়ের সঙ্গে পেন ফ্রেন্ডশিপ হলো। চিঠিতে দুজন দুজনকে জানলাম, ছবি দেখে চিনলাম। দেশে ফেরার আগে মেয়েটি বলল, মা বাবা মুন্নাকে যেদিন দেশে ফেরার কথা বলবো তার 3 দিন আগে ঢাকা এসে তোমার এখানে উঠবো। 3 দিন আর কোথাও বেরোবো না, দুজনে শুধু কথা বলবো, গল্প করব, তারপর 3 দিন পর বাড়ি ফিরে যাব। বন্ধুর জন্য এত বড় রিস্ক নেওয়া তোমার ঠিক হয়নি। বন্ধুর জন্য নেইনি, নিজের জন্য নিয়েছি। আসলে কি জানো, চিঠি পড়ে পড়ে তোমার জন্য আমার খুব মায়া লেগেছে। তোমাকে কাছ থেকে দেখার খুব ইচ্ছে হয়েছে, তোমাকে বোঝার খুব ইচ্ছে হয়েছে। শুধুমাত্র এটুকুর জন্য এত বড় রিস্ক নেওয়া যায় না। জানাজানি হলে মুন্নার সঙ্গে তোমার বিয়ে ভেঙে যাবে। তোমার বাবা মা, আত্মীয় স্বজন, পরিচিত জনেরা তোমাকে ভুল বুঝবেন। আমি ওসব ভাবছি না, আমি আমার ভালো লাগাটাই গুরুত্ব দিয়েছি। এই, এসব গম্ভীর গম্ভীর কথা বাদ দাও তো। দুপুরে কি রান্না হবে? কেচকি মাছের চচ্চড়ি, চিংড়ি ভর্তা, ইয়া বড় বড় কই মাছ জিয়ে রেখেছি, 2টো কই মাছ, প্রচুর কাঁচা মরিচ আর পেঁয়াজ দিয়ে। আর বলো না, আর বলো না, আমার জিভে এখনই পানি এসে যাচ্ছে। তার আগে যে তোমাকে একটা কাজ করতে হবে। কি? তোমার রুমে গিয়ে ঘন্টা 2 একটা ঘুম দাও, সেই ফাঁকে আমি রান্নার কাজটা সেরে ফেলি। ওকে। তিন দিন আগে বর্ণা ফোন ডিসকানেক্ট করে দিয়েছে। অদ্ভুত ব্যাপার। কি খবর বাবুর্চি সাহেব? রান্নার কত দূর? এই হয়ে এলো। কিন্তু তোমার রান্না কি মুখে দেয়া যাবে? যাবে মনে হয়। আমি একটু অদ্ভুত মেয়ে না? হ্যাঁ। এই, সঙ্গে সঙ্গে হ্যাঁ বলে যে কেন অদ্ভুত সেটা জানতে চাইবে না? আমি জেনেই বলেছি, বন্ধুর সঙ্গ ভালো লাগবে বলে এরকম কাজ যে মেয়ে করতে পারে সে হচ্ছে পৃথিবীর সবচেয়ে অদ্ভুত মেয়ে। কিন্তু নিজেকে এজন্য আমি অদ্ভুত বলিনি। তাহলে কি জন্য বলেছ? রান্নার কাজটা সাধারণত মেয়েরা করে, আমাদের ক্ষেত্রে করছো তুমি, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোন বিক্রি করছি। আমাদের সবকিছু একটু অন্যরকমই হোক না। শোনো, আমি কিন্তু তোমার কোনো কোনো ব্যাপারে খুব মুগ্ধ হচ্ছি। যেমন? যেমন তোমার হাসি খুব সুন্দর। আমার তো শুধু হাসি সুন্দর, তোমার সবকিছু সুন্দর। হ্যালো হ্যালো
মুন্না। সরি তোকে এত রাতে জাগালাম। লুৎফর, আমি বর্ণাকে কিছুতেই পাচ্ছি না। আচ্ছা, তোর এক বোন আছে না অস্টিনে থাকে, সে নাকি বর্ণাকে চেনে। তুই তো তাকে বল না ফোন করে বর্ণার খবর নিতে। আমি তোকে ঘন্টাখানেক পর ফোন করছি, ঠিক আছে? খুব খুশি হলাম। এতে খুশি হওয়ার কি হলো? বড় মাছটা আমাকে দিয়েছো যে। আমি সব জায়গায় শ্রেষ্ঠ জিনিসটা পেতে পছন্দ করি। অন্তত একটা জায়গায় তুমি তা পাওনি। যেমন? যেমন তোমার বন্ধু দীপু, সে তো আর শ্রেষ্ঠ কিছু না। তাকে খুব ছোট রেখে তার বাবা মারা যান। তারপর মা কষ্ট করে করে তাকে বড় করলেন, লেখাপড়া শেখালেন। তারপর একদিন নিজেও ছেলেকে ছেড়ে চলে গেলেন। পৃথিবীতে ছেলেটি একা, অসহায়। একজন মাত্র খালাই আছেন তার পাশে। এসব তুমি জানো, আমি চিঠিতে সব লিখেছি। কিন্তু এসবের সঙ্গে অশ্রেষ্ঠত্বের কোনো সম্পর্ক নেই। তুমি জানো, শুধু চিঠি পড়ে পড়ে একটা মানুষকে কতটা বিশ্বাস করলে একটা মেয়ে এভাবে তার কাছে চলে আসতে পারে। তুমি খুব ভালো। আমি যতটা তোমাকে জেনেছি, তুমি তার চেয়ে অনেক বেশি ভালো। কি আজ ঢাকায় চলে এসেছে বন্যা? তোর ওই বোন বললো? কিন্তু আমরা তো কিছুই জানি না। ওর বাবা মা এবং আমি তো জানি। আচ্ছা, তোর ওই বোন কি শিওর? ও আচ্ছা, ঠিক আছে। তোকে অনেক কষ্ট দিলাম ভাই, কিছু মনে করিস না। দেশের জন্য কেউ কিছু করে না। যারা দেশের জন্য সত্যি করে তারা মন প্রাণ দিয়ে দেশকে ভালোবাসে বলেই করে। নিজের স্বার্থেও অনেকে করে, কিন্তু দেশ গড়ার কাজে যারা দেশকে সত্যি ভালোবাসে তারা মন প্রাণ দিয়ে দেশের জন্য কাজ করে। তোমাদের প্রতি তুমি এসো। বসো। কি করো? একটা চাকরির চেষ্টা করছি। ওরা বলেছে আমার পছন্দের একজন পার্সোনালিটির একটা ইন্টারভিউ তৈরি করতে। ওই জিনিস লিখছি। তুমি তো অদ্ভুত মানুষ। এত বড় রিস্ক আমি তোমার কাছে এলাম, আর তুমি কিনা বসে বসে চাকরির লেখা লিখছো। তুমি ঘুমোচ্ছিলে, আমার সময় কাটছিল না। আমি আসলে তোমার একটু পরীক্ষা নিলাম। কি পরীক্ষা? কোনো ব্যাপারে চার্জ করলে তোমার কি অবস্থা হয় একটু দেখতে চাইলাম। কেমন অবস্থা দেখলে? তোমার মুখটা কেমন নার্ভাস হয়ে গেল, কেমন মায়া মায়া লাগলো তোমাকে দেখে। তোমার চিঠি পড়ে পড়ে জানো, এরকম মায়া তোমার জন্য আমার লেগেছে। সেজন্যই আমি এভাবে তোমার কাছে চলে এসেছি। আচ্ছা শোনো, যদি কেউ জেনে ফেলে যে তুমি এখন ঢাকায়, তাহলে একেবারে কেলেঙ্কারি হয়ে যাবে। যখনই কথাটা ভাবি আমার বুক খুব কাঁপে। কেন তোমার বুক কাঁপবে কেন? আমাদের সার্কেলে কেউ তো তোমাকে চেনে না, তোমার কথা জানে না। যদি সব জানাজানি হয়ও, সর্বনাশ হবে আমার, তোমার তো কিছু হবে না। আমার কারণে তোমার সর্বনাশ হবে আর আমার বুক কাঁপবে না? আমি চিন্তিত হব না?
চেয়েছি তুমি এভাবেই বলো। প্রকৃত বন্ধু এমনই হয়, একজনের জন্যে আরেকজনের খুব বুক কাঁপে। চলো, রাতে তোমাকে খুব মজার একটা জিনিস তৈরি করে খাওয়াই। কি জিনিস? তৈরি হলেই বুঝতে পারবে। চলো। আলমগীর বলার পরে কিন্তু আমি আন্টিকে ফোন করলাম। হ্যাঁ, তোমার ফোন পেয়ে তো আমি অবাক। বর্ণা আসবে পরশুর পর দিন, আর আজই কিনা তাকে একজন এয়ারপোর্টে দেখেছে। আচ্ছা, ওই তোমাকে আমেরিকা থেকে কে জানালো? আমার মামাতো ভাই লুৎফর, ও থাকে পোর্টল্যান্ডে, আর ওর এক দূরসম্পর্কের বোন, ও থাকে অস্ট্রেলি। সেই আমাকে জানালো। কিন্তু এ তো হতেই পারে না। ওর আসার কথা যেদিন, তার 3 দিন আগেও চলে আসবে আর এসে বাড়িতে আসবে না, এ কি করে হয়? আমি কিছু বুঝতে পারছি না। তুমি তুমি অস্থির হো না। আমেরিকায় আমাদের অনেক আত্মীয় স্বজন আছে, ওখানে তো এখনো সকাল হয়নি। আমি কয়েক ঘন্টা পর আমেরিকা ফোন করব, দেখি কি ব্যাপার। সম্ভব হলে আমাকে একটু জানাবেন, আমার খুবই টেনশন হচ্ছে। টেনশন তো আমাদেরও হচ্ছে। আচ্ছা, এসব টেনশনের কোনো মানে হয়? 3 দিন পর এয়ারপোর্টে গেলে সব ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, আমি এখন উঠি তাহলে। ঠিক আছে। এসো। ওয়াও, চালের রুটি আর ভুনা মাংস, ইস আমার কি যে ফেভারিট। তুমি একটা চিঠিতে লিখেছিলে, তাই করলাম। কিন্তু তুমি একেবারে মেয়ে মানুষকেও ছাড়িয়ে গেছো। পুরুষেরা কখনো এই ধরনের আয়োজন করতে পারে? কারোর জন্য কারো যদি সত্যিকার টান থাকে, তাহলে তার জন্য সব করা যায়। এখানে মেয়ে বা পুরুষ বলে কোনো কথা নেই। আমি তোমার বউকে খুব ঈর্ষা করতে শুরু করেছি। মানে? মানে তুমি যাকে বিয়ে করবে সে হবে খুব ভাগ্যবতী। যা খেতে চাইবে তাই তুমি তাকে তৈরি করে খাওয়াবে, এই আর কি। আমার তা মনে হয় না। কেন? তোমার মতো আগ্রহ বোধ হয় অন্য কারোর জন্য আমার থাকবে না। আমরা আসলে কিছুই বুঝতে পারছি না। এমন তো হওয়ার কথা না। বর্ণা দেশে আসবে, বাড়িতে আসবে না, যাবে কোথায়? কোথাও কোনো বিপদ আপদ হয়নি তো? না মানে প্লেন কোথাও ডিলে হচ্ছে না তো? হ্যাঁ, তাও তো ঠিক। অমন হলে তো আমাদেরকে টেলিফোনে জানাবে। ঠিক আছে, এখন তো ওয়েট করা ছাড়া আর কোনো উপায় নেই। আচ্ছা, রাখি। কি এমন ব্যাপার হলো? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমার মেয়ের কোনো বিপদ হলো না তো? তুমি ভেঙে পড়ো না তো। তুমি ভেঙে পড়লে আমি একেবারে শেষ হয়ে যাব। একটু ধৈর্য ধরো। এখন এই অবস্থায় আমাদের কিছুই করার নেই, শুধু অপেক্ষা করতে হবে।
চা খাচ্ছ না? কিন্তু এটা কেমন ব্যাপার হলো? আমরা তো একটা ধাঁধার মধ্যে পড়ে গেলাম। টেনশনে আমি রাতে ঘুমাতে পারছি না। আমার শুধু মনে হচ্ছে আজকের দিনটা কখন কাটবে, রাতটা কখন কাটবে, কখন ভোর হবে, কখন এয়ারপোর্টে যাব, কখন আমার মেয়েটার মুখ দেখবো। ওর দেখা না পাওয়া পর্যন্ত এই টেনশন থেকে আমাদের মুক্তি নেই। আর জীবনের সবচেয়ে আনন্দময় অধ্যায়টি শেষ হলো। আনন্দের এবং বেদনার। বেদনার বলছো কেন? ক্ষণিকের অতিথিরা বেদনারই হয়। কাল সকালে তুমি চলে যাবে, আর কখনো আসবে না। আমার মন খুব খারাপ হবে, অদ্ভুত এক বেদনায় আচ্ছন্ন হব আমি। এই জন্যই বলছি বেদনার অধ্যায়। অমন তো আমারও হবে। জীবনে কখনো কাউকে এই দিনগুলোর কথা বলতে পারবো না, কারোর সঙ্গে শেয়ার করতে পারবো না এই দিনগুলোর কথা। টেলিফোনে হয়তো কখনো কখনো তোমার সঙ্গে কথা হবে, মাঝে মাঝে হয়তো দেখাও হবে, তারপরও আমরা দুজন রয়ে যাবো দুই ভুবনের মানুষ। তবুও এই 3টে দিন আমার জীবনের মহামূল্যবান সম্পদ। শোনো, আজকের রাতে আমি ঘুমোতে চাই না। সারা রাত ড্রয়িং রুমে বসে আমরা গল্প করব। তোমার জীবনে যেসব কথা আমাকে চিঠিতে লেখনি সব আমাকে বলবে, আমি শুনবো। যখনই তোমার ঘুম পাবে আমি তোমাকে চা করে খাওয়াবো। আচ্ছা।
এই ওঠো ওঠো, 6টা বাজে, এয়ারপোর্ট যেতে হবে, রেডি হয়ে নাও। এত সকালে যেতে হবে কেন? আহা, রাস্তাঘাটে কথা কিছু বলা যায় না, দেরি হয়ে যেতে পারে। তারপর দেখা গেল আমাদের মেয়ে এসে কাউকে দেখতে না পেয়ে হতাশ মুখ নিয়ে দাঁড়িয়ে আছে। শোনো, আমি বাথরুমে ঢুকছি, তুমি ওই মুন্নাকে একটু ফোন করো। তাড়াতাড়ি। হ্যালো, জি ইসলাম আন্টি। জি আমি এক্ষুনি রেডি হয়ে এয়ারপোর্টে যাচ্ছি। জি আচ্ছা। আমি তোমাকে একটা জিনিস দিতে চাই, নেবে? আমার বাবা ছিলেন গ্রামের দরিদ্র স্কুল মাস্টার। সংসারের অবস্থা এমনিতেই ছিল খারাপ, বাবা মারা যাবার পর আরো খারাপ হয়ে গেল। জমি জমা গহনাগাটি বিক্রি করে মা আমাকে দাঁড় করাবার চেষ্টা করলেন। মাস্টার্সের রেজাল্ট বেরোবার আগেই মারা গেলেন মা। এসব তুমি আমাকে চিঠিতে লিখেছো? হ্যাঁ, যা লিখিনি তা হলো গহনা বলতে তেমন কিছুই ছিল না আমার মার, শুধু ছোট্ট একটা না, তেমন কিছু বলেননি। ওই সামান্য জিনিসটা আমি যদি তোমাকে দিতে চাই, তুমি নেবে? আমার জীবনের শ্রেষ্ঠ উপহার। ট্যাক্সি এসে পড়েছে। হ্যাঁ, চলো বেরোই। এসো। না, কিছু না।
দীপু, যে কথা মুখে বলতে পারিনি সে কথা বলার জন্য এই চিঠি। আমি আসলে তোমার সঙ্গে আর কোনো যোগাযোগ রাখতে চাই না। তোমার চিঠি পড়ে পড়ে আমেরিকায় বসে আমি খুব দুর্বল হয়েছি। তারপরে তোমার টান আমি এড়াতে পারিনি। কি ভয়াবহ রিস্ক আমি নিয়েছি। এরপরও যদি তোমার সঙ্গে আমি আর কোনো যোগাযোগ রাখি, আমি জানি আমার ফেরার আর কোনো পথ থাকবে না। অথচ আমি আরেকজনের হব এমন কথা হয়ে আছে। বন্ধু হিসেবে আমেরিকা থেকে তোমার জন্য একটা চেইন এনেছিলাম। আমার কথা ভেবে কখনো কখনো পড়ো, বর্ণা। আল্লাহ আফা একলা একলা করছেন? খালা খালু যে আপনার আনতে গেল, শুনলাম দুলাভাইও যাইব। কেমন আছো বুয়া? ভালো আছি। তুমি একটা কাজ করো, দারোয়ানকে বলেছি ব্যাগ সুটকেস নামাতে, ওগুলো নিয়ে এসো। আচ্ছা। হ্যালো বন্যা, কোথায় তুমি? আমরা তো সবাই তোমার জন্য এয়ারপোর্টে ওয়েট করছি। কি বাসায় চলে গেছো? কখন, কিভাবে? আচ্ছা আচ্ছা, আমরা আসছি। হ্যাঁ, আঙ্কেল আন্টি আমার সামনেই বসে আছেন। আচ্ছা ঠিক আছে, আমরা আসছি, সবাই মিলেই আসছি। বাই। প্রভাত
বর্ণা, বাবা কেমন দেখালাম বাবা? মা, সারপ্রাইজটা কেমন হলো? ভালো হয়নি, আমি টেনশনে মরে যাচ্ছিলাম। কিন্তু তুই বেরোলি কোন দিক থেকে? তোমাদের পাশ দিয়ে বেরিয়েছি, তোমাদেরকে দেখলাম দাঁড়িয়ে থাকতে। আমি অবশ্য বোরকা পরেছিলাম। ও মা, কিন্তু তুই বোরখা কোথায় পেলি? আমেরিকাতে পাওয়া যায়, কিনে নিয়েছিলাম। তার মানে সারপ্রাইজের প্ল্যানটা আমেরিকায় বসেই করেছিস? হ্যাঁ, বহুদিন আগের প্ল্যান। কিন্তু আমরা তো শুনলাম তুমি 3 দিন আগেই ঢাকায় এসেছো। কি 3 দিন আগে চলে এসেছে ঢাকায়? হ্যাঁ, এরকম একটা গুজব ছড়িয়েছে। মুন্না কোন বন্ধু নাকি তোকে এয়ারপোর্টে দেখেছে। তারপর মুন্না আর আমরা মিলে আমেরিকায় যেখানে যত পরিচিত লোক ছিল সবার কাছে টেলিফোন করেছি, কেউ তো টেস্ট করতে পায়নি। কেউ কেউ বলেছে 3 দিন আগে নাকি তুই ঢাকায় চলে এসেছিস। থাক, বাদ দাও তো এসব কথা। আমার মেয়ে চলে এসেছে, তাতেই আমি খুশি। আমি কিচেনে গেলাম, তুই ফ্রেশ হয়ে না, আমি খাবার দিচ্ছি, কেমন? ঠিক আছে। খুব খুশি হলাম। এতে খুশি হওয়ার কি হলো? বড় মাছটা আমাকে দিয়েছো যে। আমি সব জায়গায় শ্রেষ্ঠ জিনিসটা পেতে পছন্দ করি। অন্তত একটা জায়গায় তুমি তা পাওনি। যেমন? যেমন তোমার বন্ধু দীপু, সে তো আর শ্রেষ্ঠ কিছু না। তাকে খুব ছোট রেখে তার বাবা মারা যান। তারপর মা কষ্ট করে করে তাকে বড় করলেন, লেখাপড়া শেখালেন। তারপর একদিন নিজেও ছেলেকে ছেড়ে চলে গেলেন। পৃথিবীতে ছেলেটি একা, অসহায়। একজন মাত্র খালাই আছেন তার পাশে। এসব তুমি জানো, আমি চিঠিতে সব লিখেছি। কিন্তু এসবের সঙ্গে অশ্রেষ্ঠত্বের কোনো সম্পর্ক নেই। তুমি জানো, শুধু চিঠি পড়ে পড়ে একটা মানুষকে কতটা বিশ্বাস করলে একটা মেয়ে এভাবে তার কাছে চলে আসতে পারে। তুমি খুব ভালো। আমি যতটা তোমাকে জেনেছি, তুমি তার চেয়ে অনেক বেশি ভালো। আমরা আগেই প্ল্যান করে রেখেছি, তুই যেদিন আসবি সেদিন আমরা সবাই মিলে একসাথে বসে খাবো, আর মুন্নাও ছুটি নিয়ে রাখবে। কি রে, কি হলো? না, কিছু না। কিরকম যেন আনমনা হয়ে আছিস, কি ভাবছিস? না, কিছু ভাবছি না। ও হয়তো আমেরিকার কথা ভাবছে। না, আসলে আমার খুব টায়ার্ড লাগছে, খেতেও তেমন ভালো লাগছে না। এতটা লং জার্নি, ভালো না লাগারই কথা। ভালো না লাগলে থাক, খেতে হবে না। আমি বরং তাহলে গিয়ে একটু ঘুমাই। হ্যাঁ, যা। কি ব্যাপার, আমার মেয়েটা এলো, তাকে দেখে তুমি একা নিজের রুমে বসে আছো? তা আমি জানি, কিন্তু তোমার আসলে কি হয়েছে? আরে
মেয়েটা এতদিন পর এলো, কোথায় একটু আনন্দ করবে তা না, অন্য মানুষ কোথায় এখানে বসে আছো? মনে হয় কি যেন ভাবছো। কি ভাবছো? তুমি কি মেয়েটার দিকে ভালো করে খেয়াল করে দেখেছো? দেখবো না কেন? ওর মুখ দিকে তোমার কিছু মনে হচ্ছে? কি মনে হবে? মনে হয়নি মেয়েটা খুব বদলে গেছে? তা অবশ্য আমি খেয়াল করিনি। হ্যাঁ, বর্ণা বদলে গেছে, আর মুন্নার প্রতিও ওর আগ্রহ কমে গেছে। কি বলছো তুমি? ঠিকই বলছি। মুন্নার দিকে ওকে ভালো করে তাকাতেও দেখলাম না, কথা বলতেও দেখলাম না। ও যেন সারাক্ষণ কি ভাবছে। কি কারণে এমন করছে সে? আমি সেটাই বোঝার চেষ্টা করছি। আমেরিকাতে ফোন করে তুমি আর মুন্না যখন জানতে পারলে ও 3 দিন আগে চলে এসেছে, এরপর এয়ারপোর্টে যে ওকে আমরা পাইনি, ও আগেই বাড়ি চলে এসেছে। ব্যাপারটা কেমন যেন একটু গোলমালে ঠেকছে। তুমি আসলে কি বলতে চাও? আমার মনে হয় কোথাও কোনো একটা ঝামেলা হয়েছে। মেয়েকে জিজ্ঞেস করে জানার চেষ্টা করো। হ্যাঁ, সেটাই আমাকে বুঝতে হবে। শেষ। তোমাকে দেখাতে নিয়ে যাব, তোমার পছন্দ হয় কিনা আমার জানা দরকার। যদি না হয়? কি হয়েছে তোমার? কি হবে? কিচ্ছু হয়নি। 3 বছরে অনেক বদলে গেছো তুমি। এমনিতেই একটা গুজব ছড়ালো যে 3 দিন আগেই চলে এসেছো। আচ্ছা আচ্ছা, ধরো যদি সত্যি তেমন হয়ে থাকে, আমি আসলে 3 দিন আগেই ঢাকায় চলে এসেছি, এসে অন্য কোথাও ছিলাম, তোমরা এয়ারপোর্টে গিয়ে আমাকে পাওনি, যেখানে ছিলাম সেখান থেকে সোজা বাসায় চলে এসেছি। এমন হলে তুমি কি করবে? প্রথমেই জানতে চাইবো কারণটা কি, কেন এমন করেছো, কোথায় ছিলে? যদি আমি সত্যি কথা না বলি তোমার সঙ্গে? তাহলে তো আমার আর কিছুই করার থাকবে না। সারা জীবন একটা সন্দেহ নিয়ে আমার সঙ্গে সংসার করবে? এসব নিয়ে আর ভাবতে ভালো লাগছে না। বসো, চায়ের কথা বলে আসি। এই, তুই যে বোরখাটা পরে এয়ারপোর্ট থেকে বেরিয়েছিস, সেই বোরখাটা কই রে? নেই। নেই মানে? বোরখা কি করেছিস? মা, তুমি কেন বোরকার প্রসঙ্গ তুললে তা আমি বুঝতে পেরেছি। আমার ব্যাপারে তোমাদের একটু সন্দেহ হচ্ছে। না মানে কিছু বলার দরকার নেই, এটাই স্বাভাবিক। তোমার জায়গায় আমি হলেও তাই করতাম।
তোমরা যা শুনেছ ঠিক। হ্যাঁ, আমি আসলে 3 দিন আগে ঢাকা এসেছি। কি? হ্যাঁ, মুন্নার বন্ধু ঠিকই আমাকে এয়ারপোর্টে দেখেছে। বলিস কি? এই কদিন কোথায় ছিলি? দীপুর ওখানে। দীপুকে? জানি তুমি খুব রাগ করবে, আমাকে ভুলও বুঝতে পারো, কিন্তু দীপুর কথা তোমাকে না বলে আমার উপায় নেই মা। তুমি চলে যাওয়ার পর থেকে সারাক্ষণই আমার তোমার কথা মনে পড়ছে বন্যা। এভাবে কেন এসেছিলে তুমি? কেন আমার সবকিছু এলোমেলো করে দিয়ে গেলে? বলো কি? এ তো সর্বনাশ হয়ে গেছে। মুন্নারা যদি সব জেনে যায়। জেনে যায় মানে? তোমার মেয়ে ডিসিশন নিয়েছে, সে নিজেই মুন্নাকে সব বলে দেবে। তারপর এসব জানলে মুন্নার গার্জিয়ানরা এই বিয়েতে রাজি হবে? বর্ণা মুন্নাকে বিয়ে করবে না। মানে? এর চেয়ে বেশি কিছু আমি তোমাকে বলতে পারছি না। মুন্না এত ভালো ছেলে, এত ব্রাইট ক্যারিয়ার, তাছাড়া মুন্নার সঙ্গে ওর এনগেজমেন্ট হয়ে গেছে। যেভাবে এনগেজমেন্ট করিয়েছিলাম তাই হলো। বর্ণা নিজের পায়ে নিজে কুড়ন মানলো। না না, এ হতে পারে না। বাপ হয়ে মেয়ের এই স্বেচ্ছাচারিতা আমি কিছুতেই মেনে নেব না। আমি এক্ষুনি ওর সঙ্গে কথা বলবো। কোনো লাভ হবে না, মেয়ে তার ডিসিশন নিয়ে ফেলেছে। আর শিক্ষিত বাবা মা হিসেবে আমরা জানি এই ক্ষেত্রে মানুষের মনের ওপর কোনো জোর চলে না। তুমি হঠাৎ ফোন করে আসতে বললে? জরুরি কিছু কথা আছে। ফোনে বললেই পারতে। আসলে ফোনে বলতে চাইনি। আচ্ছা ঠিক আছে, বলে ফেলো। তুমি তো জানো আমি ভনিতা করতে পারি না, সব কথাই সোজাসুজি বলি। মুন্না, তোমার বন্ধু সত্যি সত্যি সেদিন আমাকে এয়ারপোর্টে দেখেছিল। মানে? আমি আসলে 3 দিন আগে ঢাকা এসেছি, ছিলাম দীপুর ওখানে। আসলে দীপুর কথা বলার জন্যই তোমাকে আমি এখানে আসতে বলেছি। দীপুর কথা তো সবই আমি তোমাকে বললাম, এখন তুমি বলো আমার কি করা উচিত?
আমি তোমার উপর খুব খুশি হয়েছি। কি? হ্যাঁ, কারণ তুমি আমার সঙ্গে কোনো চালাকি করনি। ইচ্ছে করলেই তুমি নানা রকম ভনিতা করে ব্যাপারটাকে চেপে যেতে পারতে। এতে আমাদের সম্পর্কটা আরো বিষাক্ত হয়ে উঠত। তা তুমি করনি, সেজন্য তোমাকে ধন্যবাদ। আমি মনে করি স্বামী স্ত্রীর সম্পর্কটা হওয়া উচিত চিরকালের। একজন আরেকজনকে ভালোবেসে আঁকড়ে ধরে বেঁচে থাকার সম্পর্কই হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক। ভালোবাসবো একজনকে, কিন্তু স্ত্রী হব আরেকজনের, এরকম হওয়া উচিত নয়। অন্তত তোমার মতো একজন শিক্ষিত মেয়ের কাছ থেকে আমি তা আশা করি না। যদিও সবকিছু জেনে আমার একটু একটু কষ্ট হয়েছে ঠিকই, তবু আমি বলবো তুমি দীপুর কাছে ফিরে যাও, যাকে তুমি ভালোবেসেছো। তুমি খুব ভালো, খুব ভালো তুমি। আমি তোমার কাছে সারা জীবনের জন্য কৃতজ্ঞ। নীতিগতভাবে এটা আমার ফেরত নেওয়া উচিত, কিন্তু আমি নিচ্ছি না। এই আংটিটা আমার পক্ষ থেকে তোমাদের বিয়ের উপহার। দীপুকে আমার শুভেচ্ছা দিও। তোমাদের জীবন যেন সুন্দর হয়। তুমি দেখো, বাড়িতে নাটকটা আমি পড়েছি। এর চেয়ে বড় পাওয়া আমার জীবনে আর কিছু নেই। আছে, এর চেয়েও বড় পাওয়া তোমার আছে। কি? দেখো, মুন্নার দেওয়া আংটি আমার হাতে নেই। ওর আংটি আমি ফেরত দিয়েছি। কেন? আমি তোকে ভালোবাসি না, আমি ভালোবাসি তোমাকে। এই জন্যই নাগপুর পরে তোমার কাছে চলে এসেছি। এই, আমি কিন্তু এই বাড়ি থেকে আর যাব না। আমি কিন্তু এখন থেকে এখানেই থাকবো। সত্যি সত্যি বলছো তুমি? হ্যাঁ, এর
চেয়ে বড় সত্যি আমার জীবনে আর কিছু নেই।